আজকে আমরা পড়ব আয়নীভবন শক্তি। আয়নীভবন শক্তি কি এবং সেটা পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটাই আমরা আজকে দেখব। এবং আয়নীভবন শক্তির সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো, প্রত্যেকটা বিষয় কি এবং কেন, প্রত্যেকটা বিষয় আমরা জানবো আজকে এবং একটা নতুন ওয়েতে জানবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা পড়বো, আয়নীভবন শক্তি কি। আয়নীভবন শক্তি কি জিনিস? আয়নীভবন শক্তি হচ্ছে যে একটা মৌলের পরমাণু থেকে সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে বের করতে আমাকে যতটা ন্যূনতম শক্তি দিতে হয় সেটাই হচ্ছে আয়নীভবন শক্তি। তো এখানে ডিটেলসে পড়লে কি হবে, নিঃসঙ্গ নিস্তরিত ভূমিস্তরে থাকা পরমাণু কোনো মৌলের একটি গ্যাসীয় পরমাণুর যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের প্রথম আয়নীভবন শক্তি বলে। তো এত কি জিনিস, কিছুই বোঝা গেল না। প্রথম হচ্ছে নিঃসঙ্গ। নিঃসঙ্গ কি জিনিস? এই যে টার্মটা আছে এখানে নিঃসঙ্গ, প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আমরা এখানে জানবো যে কেন এবং কি জন্য আছে এখানে, তার ভূমিকা কি এবং কেনই বা এখানে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আমরা এখানে ডিটেলসে জানবো। তো প্রথম কথা হচ্ছে নিঃসঙ্গ কেন ব্যবহার করা হয়েছে। নিঃসঙ্গ মানে কি? নিঃসঙ্গ মানে হচ্ছে কি সিঙ্গেল। সিঙ্গেল মানে হচ্ছে এখানে একা একা থাকবে, পরমাণুটাকে একা একা থাকতে হবে, পরমাণুটাকে একা একা থাকতে হবে। নিস্তরিত মানে কি? পরমাণুতে চার্জ কেন আসে? পরমাণুতে তিন ধরনের কণা থাকে প্রধানত, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তার মধ্যে নিউট্রনকে বাদ দেওয়া গেল, নিউট্রন তো নিস্তরিত, আর প্রোটন ধনাত্মক আধানযুক্ত আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। তো এই প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয় তবেই পরমাণুটা হচ্ছে নিস্তরিত হয়। প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয় তবেই পরমাণুটা নিস্তরিত হয়। তো পরমাণুটাকে হতে হবে নিস্তরিত, তার মানে কি প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হতে হবে। ঠিক আছে, পরমাণু নিস্তরিত হতে হবে। নিঃসঙ্গ তাহলে বোঝা গেল, নিঃসঙ্গ মানে হচ্ছে পরমাণুটাকে একা একা থাকতে হবে, কারোর সঙ্গে থাকলে হবে না, সিঙ্গেল থাকতে হবে, সিঙ্গেল। নিস্তরিত হতে হবে মানে পরমাণুটাতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হতে হবে। আর ভূমিস্তরে থাকা মানে হচ্ছে পরমাণু দুটো শক্তিস্তর এইভাবে আমি ভেবে নিতে পারি, এটা একটা শক্তিস্তর, এটা একটা শক্তিস্তর, এটাকে বললাম ভূমিস্তর, যেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট। নিচেরটা হচ্ছে গ্রাউন্ড স্টেট আর ওপরেরটা হচ্ছে এক্সাইটেড স্টেট বা উত্তেজিত শক্তিস্তর। ঠিক আছে। তো এই কি হয়, এখানে একটা যখন পরমাণু ভূমি স্তরে থাকে তখন তার শক্তি হচ্ছে সব থেকে ন্যূনতম থাকে। এবার পরমাণুটা শক্তি শোষণ করে চলে যায় উত্তেজিত শক্তি স্তরে। ঠিক আছে, এখানে চলে যায়। আবার এখান থেকে শক্তি ছাড়লে পরমাণুটা চলে আসে ভূমি স্তরে। ঠিক আছে, তো পরমাণুটাকে ভূমি স্তরে থাকতে হবে, তার মানে পরমাণুর মধ্যে যে শক্তি থাকবে সেটা ন্যূনতম হতে হবে। ঠিক আছে, ভূমি স্তরে থাকতে হবে। এবার বলছে কোনো মৌলের একটি গ্যাসীয় পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, এই যেখানে জি লেখা আছে। ঠিক আছে, তাহলে কি হবে, নিস্তরিত হতে হবে, নিঃসঙ্গ হতে হবে, ভূমিস্তরে থাকতে হবে, গ্যাসীয় হতে হবে। ঠিক আছে, এরপরে কি হতে হবে, এরপরে বলছে যে এই যে পরমাণুর যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটি। এবার প্রশ্ন হচ্ছে যোজ্যতা কক্ষ কি? যোজ্যতা কক্ষ হচ্ছে পরমাণুর সব থেকে যে বাইরের কক্ষটা থাকে, ইলেকট্রন থাকে যে বাইরের কক্ষটা, সেটাই হচ্ছে যোজ্যতা কক্ষ। পরমাণুর সব থেকে তাহলে বাইরের কক্ষ যেটা ইলেকট্রন থাকে, সব থেকে বাইরে যে কক্ষটা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে যোজ্যতা কক্ষ। ঠিক আছে, সব থেকে বাইরের কক্ষটাকে বলা হয় যোজ্যতা কক্ষ। এই যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ যে ইলেকট্রনটা থাকবে যোজ্যতা কক্ষে, অনেক ইলেকট্রন থাকতে পারে, তার মধ্যে যে ইলেকট্রনটা যোজ্যতা কক্ষে দুর্বলভাবে আবদ্ধ থাকবে, সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে, মানে নিউক্লিয়াস ওকে টেনে রেখে দিচ্ছে। ঠিক আছে, ওই নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে ওকে সম্পূর্ণভাবে বের করে দিতে হবে এবং পরমাণুটা তাহলে কি হবে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। পরমাণুতে নিস্তরিত যখন ছিল, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান ছিল, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুর চার্জ হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ প্রোটনের সংখ্যা একটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে প্রোটনের চার্জ যেহেতু ধনাত্মক, তাই পরমাণুটা ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হবে।
ঠিক আছে। বলছে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি, যতটা শক্তি দিতে হবে মিনিমাম যতটা শক্তি দিতে হবে, যতটা শক্তি প্রয়োজন, সেটাকে বলছে ওই মৌলের প্রথম আয়নীভবন শক্তি। তাহলে কি বোঝা গেল, এটা হচ্ছে প্রথম আয়নীভবন শক্তি বা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তাহলে পরমাণুটাকে কি হতে হবে, নিঃসঙ্গ হতে হবে। নিঃসঙ্গ মানে হচ্ছে একা একা থাকতে হবে। নিস্তরিত হতে হবে মানে পরমাণুতে কোনো চার্জ থাকা চলবে না, পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হতে হবে, তবেই পরমাণু নিস্তরিত হয়। পরমাণুটাকে ভূমি স্তরে থাকতে হবে। ভূমি স্তরে মানে হচ্ছে পরমাণুর দুটো শক্তি স্তর আমি ভাবতে পারি, যে পরমাণু যখন হচ্ছে শক্তি সব থেকে কম থাকে তখন সেটা ভূমি স্তরে থাকে, যেটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। আর এরপরে পরমাণু শক্তি শোষণ করে বা শক্তি গ্রহণ করে চলে যায় উত্তেজিত শক্তি স্তরে, ঠিক আছে, উপরে উঠে যায়, এরপরে আবার ওখান থেকে শক্তি ছাড়লে আবার ভূমি স্তরে নেমে চলে আসে ব্যাক করে, ঠিক আছে, বোঝা গেছে। এইবার এই ভূমি স্তরে থাকতে হবে এবং এই মৌল পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এই গ্যাসীয় পরমাণুর সব থেকে বাইরের যে কক্ষ, যেটাকে বলা হয় যোজ্যতা কক্ষ, সেই যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকবে তার মধ্যে সব থেকে দুর্বলভাবে আবদ্ধ যে ইলেকট্রনটা থাকবে, সেই ইলেকট্রনটাকে আমাকে বের করতে হবে। বের করে দিয়ে পরমাণুটাকে একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে হবে, ঠিক আছে। ক্যাটায়নে পরিণত করতে আমাকে যতটা ন্যূনতম শক্তি দিতে হবে, মানে যতটা শক্তি না দিলেই নয়, সেই শক্তিটাকে বলা হচ্ছে ওই মৌলের প্রথম আয়নীভবন শক্তি। এখানে দিয়েছে উদাহরণে একটা একটা পরমাণু, বিচ্ছিন্ন পরমাণু এরকম গ্যাসীয় অবস্থায় আছে, বা পাশে জি লেখা আছে, জি মানে হচ্ছে গ্যাসীয়। এখানে হচ্ছে I1 মানে হচ্ছে প্রথম আয়নীভবন শক্তি, যেটা আয়নাইজেশন এনার্জি, I1 দিয়ে লিখেছি। আর এটা হয়ে যাচ্ছে, এটা যখন আয়নীভবন শক্তি দেওয়া হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে M+, গ্যাসীয় অবস্থায় থাকবে। M+ মানে ক্যাটায়ন তৈরি করছে, গ্যাসীয় ক্যাটায়ন হচ্ছে, আর এখানে ইলেকট্রন যেটা বেরিয়ে যাচ্ছে পরমাণু থেকে অসীম দূরে চলে যাচ্ছে। তো বোঝা গেছে প্রথম আয়নীভবন শক্তি তাহলে কি। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নেব আয়নীভবন শক্তি সম্বন্ধে। এখানে আমরা যেটা দেখছি আয়নীভবন শক্তি অফ আয়নাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়ামের আয়নীভবন শক্তি, এটা আমরা দেখছি এখানে, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের আয়নীভবন শক্তি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটে আয়নীভবন শক্তি দেখা যায়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটে আয়নীভবন শক্তি দেখা যায়, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় আয়নীভবন শক্তি। প্রথম আয়নীভবন শক্তি এখানে কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে অ্যালুমিনিয়ামকে Al দিয়ে লেখা হয়, যার হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, সেটা হচ্ছে 13। অ্যালুমিনিয়াম হচ্ছে 13তে আছে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13। এর মানে হচ্ছে 13টা প্রোটন আছে আর 13টা ইলেকট্রন আছে। এই যে 13টা প্রোটন আর 13টা ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কিভাবে আছে যদি আমি সাধারণভাবে দেখি, প্রথমে হচ্ছে কে কক্ষ থাকে, তারপরে হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস পরমাণুর, নিউক্লিয়াস ধনাত্মক প্লাস, এর বাইরে এটা সব থেকে যে কাছের কক্ষটা থাকে সেটা হচ্ছে কে কক্ষ, তারপরেরটা হচ্ছে এল কক্ষ, তারপরেরটা হচ্ছে এম কক্ষ, এইভাবে চলতে থাকে। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস একটু বাদে জানবো। তো এখানে 13টা ইলেকট্রনকে আমাকে রাখতে হবে। প্রথম কক্ষে হচ্ছে দুটো ইলেকট্রন থাকে, কে কক্ষে সব থেকে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 2, কে কক্ষে হচ্ছে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। কিভাবে থাকতে পারে সেটাও আমরা একটু বাদে দেখবো। কে কক্ষে হচ্ছে দুটো ইলেকট্রন থাকতে পারে। তারপরে এল কক্ষে হচ্ছে 8টা ইলেকট্রন থাকতে পারে। তারপরে হচ্ছে এম কক্ষে 18টা ইলেকট্রন থাকতে পারে। এম কক্ষে 18টা ইলেকট্রন থাকতে পারে। এবার কিভাবে এখানে 8টা 18টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা একটু বাদে দেখে নেব। এবার এখানে আমরা দেখে নিই আগে, এই 13টা ইলেকট্রন আমাকে ভর্তি করতে হবে। তো প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, তো দুটো ইলেকট্রন এখানে একটা, এই যে এখানে একটা বসিয়েছি, এখানে একটা বসিয়েছি, দুটো ইলেকট্রন হয়ে গেল। এরপরে হচ্ছে এল কক্ষ, এর প্রতি 8টা ইলেকট্রন থাকতে পারে, তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন। আর পরে রইল 3টে ইলেকট্রন, যেগুলো হচ্ছে সব থেকে বাইরের কক্ষে থাকবে। সব থেকে বাইরের কক্ষটা কি বলে, যোজ্যতা কক্ষ। এখানে পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, ওই জন্য জি লেখা আছে পাশে, ঠিক আছে। আর সব থেকে বাইরের কক্ষটাকে বলা হয় যোজ্যতা কক্ষ। এই যোজ্যতা কক্ষের যে কোনো একটা ইলেকট্রনকে আমি ধরলাম, এই ইলেকট্রনটাকে আমি বের করে দেবো, ঠিক আছে। ইলেকট্রনটাকে বের করে দেবো, যে -ই লেখা আছে, বের করে দিচ্ছি ইলেকট্রনটাকে। তাহলে কি হবে, এখানে প্রোটন সংখ্যা কত হয়ে যাবে, প্রোটন সংখ্যাতে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ প্রোটন পরমাণু নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন সংখ্যা এখানে 13 ছিল, 1 কমে যাচ্ছে, ইলেকট্রন হচ্ছে একটা বেরিয়ে যাচ্ছে যেহেতু, তাহলে ইলেকট্রন সংখ্যা 1 কমে যাচ্ছে। ইলেকট্রন সংখ্যা 1 কমে গেলে এখানে ওভারঅল একটা প্লাস চার্জ জেনারেট করছে এখান থেকে, এবং এই +1 চার্জ এখানে বসে যাচ্ছে, এখানে একটা +1 চার্জ জেনারেট করছে, এবং এই +1 চার্জটা বসে যাচ্ছে এখানে পরমাণুর মাথায়, ঠিক আছে। এখানে L+ তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে I1 মানে আয়নীভবন শক্তি 1, প্রথম আয়নীভবন শক্তি, যেটার মান হচ্ছে 578 কিলোজুল পার মোল। 578 কিলোজুল পার মোল, এগুলো সম্বন্ধে আমরা জানবো।
ঠিক আছে, এইবার যদি আমি কি করি, দ্বিতীয় ইলেকট্রনটাকে বের করি, এই যে দ্বিতীয় ইলেকট্রন আছে, এই দ্বিতীয় ইলেকট্রনটাকে আমি যদি বের করি, তিনটে ইলেকট্রন টোটাল আছে, একটা ইলেকট্রন বের করেছি, সেটাকে সেখানে যতটা শক্তি দিতে হয়েছে সেটা হচ্ছে প্রথম আয়নীভবন শক্তি। এবার যদি দ্বিতীয় ইলেকট্রনটাকে আমি বের করি, এখানে কি হচ্ছে Al প্লাস ছিল, এখানে 12টা ইলেকট্রন ছিল, তাহলে এখানে আরও একটা ইলেকট্রন বের করে দিলে, আরও একটা ইলেকট্রন যদি এখানে বের করে দিই, তাহলে হয়ে যাবে কি 11টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এখানে কত +2 হয়ে যাচ্ছে, তার জন্য এখানে যে দুটো প্লাস মাথায় দুটো প্লাস হয়ে গেছে ওই জন্য, আর এখানে Al2 প্লাস, এই জন্য এখানে Al2 প্লাস হয়ে গেছে। এবং এটাকে বলা হচ্ছে Ie2 দ্বিতীয় আয়নীভবন শক্তি, এটাকে বলা হচ্ছে Ie2 দ্বিতীয় আয়নীভবন শক্তি বা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তো এর মান হচ্ছে 1816.7 কিলো জুল পার মোল। ঠিক আছে, 1816.7 কিলো জুল পার মোল। ঠিক আছে, এরপরে হচ্ছে চলে আসছি আমি তৃতীয় আয়নীভবন শক্তি, লাস্ট যে ইলেকট্রনটা আছে এটাকেও আমি বের করে দেবো। ঠিক আছে, এটাকেও আমি বের করে দিতে চাইছি। তাহলে এখানে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে তৃতীয় আয়নীভবন শক্তি। তৃতীয় আয়নীভবন শক্তি কি হচ্ছে, এখানে এই যে আরও একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এখানে 11টা ইলেকট্রন ছিল, আরও একটা ইলেকট্রন বেরিয়ে গেলে 10টা ইলেকট্রন হবে, এখানে হয়ে যাবে, তাহলে আরও একটা চার্জ বেড়ে যাবে, এখানে +2 ছিল, এখানে হয়ে গেল +3 হয়ে যাবে। এবং এখানে হবে Ie3, এবং এর মান হচ্ছে যেখানে কিলো জুল পার মোল, এটা মোলটা দেখা যাচ্ছে না, মোল -1টা দেখা যাচ্ছে না, যে কিলো জুল পার মোল। ঠিক আছে, এবং এর মানটা এখানে 2744 2744.8, ঠিক এত কিলো জুল পার মোল। ঠিক আছে, এবার এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, এটা হচ্ছে তৃতীয় আয়নীভবন শক্তি। তাহলে প্রথম আয়নীভবন শক্তি হচ্ছে প্রথম ইলেকট্রনটাকে বের করলে, দ্বিতীয় আয়নীভবন শক্তি সেকেন্ড ইলেকট্রন বেরোলে, আর তৃতীয় আয়নীভবন শক্তি হচ্ছে থার্ড ইলেকট্রনটা বেরোলে। এরকম তিনটে আয়নীভবন শক্তি দেখা যায়। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটে আয়নীভবন শক্তি দেখা যায়, কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা কক্ষে তিনটে ইলেকট্রন থাকে, মানে রিমুভেবল ইলেকট্রন, মানে যেগুলোকে বের করা যায়, এরকম তিনটে ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কক্ষে। ঠিক আছে, এবার একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, যে এখানে আয়নীভবন শক্তিগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় আয়নীভবন শক্তি, প্রথম আয়নীভবন শক্তি সব থেকে কম, এখানে 578, তারপরে এখানে 1800 হলো, তারপরে এখানে 2700 হলো, এটা সব থেকে বেশি, তারপরে হচ্ছে প্রথমটা সব থেকে কম। কেন এরকম হয়? ঠিক আছে, কেন প্রথম আয়নীভবন শক্তি সব থেকে কম হয় আর তৃতীয় আয়নীভবন শক্তি সব থেকে বেশি হয়? ঠিক আছে, কারণ হচ্ছে এখানে এখানে যদি আমরা দেখি, এখানে চার্জ ছিল না কোনো, এখানে কোনো চার্জ ছিল না অ্যালুমিনিয়ামের, এখানে কিন্তু +1 হয়েছে, এখানে কিন্তু হচ্ছে এখানে +2 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে যত উপর থেকে নিচের দিকে আসছি, তত হচ্ছে নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াসের চার্জ বেড়ে গেলে কি হবে, ইলেকট্রনটাকে সে আরো নিজের দিকে বেশি টানবে, বেশি জোরে টানবে, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, নিউক্লিয়াস আরো বেশি ইলেকট্রনকে টানবে নিজের দিকে। নিউক্লিয়াস যদি বেশি জোরে ইলেকট্রনকে নিজের দিকে টানে, তাহলে কি হবে, তাকে বের করতে বেশি শক্তি লাগবে। যদি বেশি শক্তি লাগে, তাহলে কি হবে, আয়নীভবন শক্তি বেড়ে যাবে, তাহলে আয়নীভবন শক্তি বেড়ে যাবে, ওই জন্য আয়নীভবন শক্তি বাড়ছে, ওই জন্য Ie3 বেশি, তারপরে Ie2, তারপরে Ie1, মানে তৃতীয় আয়নীভবন শক্তি সব থেকে বেশি হয়, তারপরে হচ্ছে দ্বিতীয় আয়নীভবন শক্তি, তারপরে প্রথম আয়নীভবন শক্তি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কেন হচ্ছে, কারণ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বেড়ে যাওয়ার মানে হচ্ছে ইলেকট্রনকে আরো সে নিচের দিকে বেশি জোরে টানবে, বেশি জোরে টানা মানে ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি লাগবে, ইলেকট্রনকে বের করতে ওখান থেকে বেশি শক্তি লাগবে, তার জন্য এখানে আয়নীভবন শক্তি বাড়বে। ঠিক আছে, এই জন্য তৃতীয় আয়নীভবন শক্তি বেশি হয় সব থেকে, তারপরে হয় দ্বিতীয় আয়নীভবন শক্তি, এবং তারপরে প্রথম আয়নীভবন শক্তি। প্রথম আয়নীভবন শক্তির মান হচ্ছে সব থেকে কম হয়, প্রথম আয়নীভবন শক্তির মান হচ্ছে সব থেকে কম হয়। তো এটা বোঝা গেছে। চলে যাচ্ছি পরের পার্টে। এখানে আয়নীভবন শক্তি হচ্ছে দেখিয়েছি, মানে কার আয়নীভবন শক্তি কিরকম হয়, এখান থেকে আমরা আইডিয়া করতে পারি যে কিভাবে পরিবর্তিত হচ্ছে। এখানে একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ঠিক আছে, এখানে হচ্ছে একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এখানে যদি আমি লক্ষ্য করি, এখান থেকে দেখছি লিথিয়াম থেকে 2 নম্বর পর্যায়ে, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন। তো এখানে দেখছি যে এখানে 5.39 ছিল, এখানে 9.32, এরপরে হচ্ছে এখানে বেড়ে হচ্ছে 8 হচ্ছে, তারপরে 11 পয়েন্ট সামথিং, তারপরে 14, তারপরে এরকমভাবে 21 পর্যন্ত চলে গেছে লাস্টে। মানে হচ্ছে যত বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে কোনো পর্যায় সারণীর কোনো পর্যায় বরাবর, যত বাঁদিক থেকে ডান দিকে যাব তত আয়নীভবন শক্তি হচ্ছে বাড়বে। পর্যায় সারণীর কোনো পর্যায় বরাবর যত বাঁদিক থেকে ডান দিকে যাব তত হচ্ছে আয়নীভবন শক্তি বাড়বে। এবং ওপর থেকে নিচে নামলে কি হয়, তাহলে এখানে 5.39, এখানে 5.14 কমছে, 4.34, তারপরে কি আছে 4.18, তারপরে হচ্ছে 3.89,
3.88 মানে কমছে, যত উপর থেকে নিচের দিকে নামবো, যত উপর থেকে নিচের দিকে নামবো তত আইনি ভবন শক্তি হচ্ছে তত কমবে, যত উপর থেকে নিচের দিকে নামবো তত আইনি ভবন শক্তি আস্তে আস্তে কমে যাবে, আর যত বাঁদিক থেকে ডান দিকে যাবো তত আইনি ভবন শক্তি কি হবে, বাড়বে, তত আইনি ভবন শক্তি বেড়ে যাবে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, এবং কেন বাড়বে সব আমরা দেখবো এখানে, কেন বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আইনি ভবন শক্তি যেসব বিষয়গুলোর উপর নির্ভর করে, যেসব ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে সেগুলোকে আমরা এখানে দেখবো, একে একে দেখবো। এখানে একটা ডিটেলস সব একবারে লেখা দেওয়া আছে, এগুলোকে আমরা প্রত্যেকটা পার্টে পার্টে বুঝবো, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে আমরা এখানে বুঝবো। তো এখানে আইনি ভবন শক্তি হচ্ছে কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে সেটা আমরা এখানে দেখছি। প্রথমে হচ্ছে নির্ভরশীল যে বিষয়গুলোর উপর নির্ভরশীল, সেটা হচ্ছে পরমাণুর আকার তথা পরমাণুর ব্যাসার্ধ 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে পরমাণুর হচ্ছে কেন্দ্রকে আধানের পরিমাণ, 3 নম্বরে হচ্ছে সর্বস্থ কক্ষের পূর্ববর্তী কক্ষের আবরণী ক্ষমতা আমি আসছি, আবরণী ক্ষমতা কি জিনিস সবই বলবো। নির্গত ইলেকট্রনের প্রকৃতি, নির্গত ইলেকট্রনটা কি রকম, আচ্ছা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষের প্রভাব, আর 6 নম্বরে যেটা হচ্ছে পরমাণুর সর্বস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের প্রভাব। তো এইগুলো সব সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো, এখানে লেখা আছে, কিন্তু এগুলোকে আমরা একটু অন্যভাবে আলাদা তরিকে সে পড়বো, আমরা একটু নতুনভাবে পড়বো, যাতে আমরা একদম দেখলেই মনে থাকে যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমরা দেখেই বলতে পারি, আমাদের যেন একবার রিডিংও পড়তে হয়। ঠিক আছে, এইভাবে আমরা পড়বো। তো এর আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে, যেহেতু আমি এখানে পরমাণুর গঠন পড়াইনি, তাই আমি এখানে কতগুলো জিনিস ডিসকাস করে নিতে চাইছি। পরমাণুর হচ্ছে এই যে উপকক্ষ থাকে, সাধারণত এস পি ডিএফ এই 4টি উপকক্ষ থাকে। এবার এই উপকক্ষগুলোর হচ্ছে অরবিটাল থাকে, অরবিটালের সংখ্যা হচ্ছে এস উপকক্ষের একটাই অরবিটাল থাকে, এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা অরবিটালের দুটো করে হয়, একটা অরবিটালের দুটো করে ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়, মানে একটা অরবিটাল দুটো করে ইলেকট্রন রাখতে পারে নিজেদের মধ্যে। এবার হচ্ছে পি কক্ষের কটা অরবিটাল থাকে, পি কক্ষের হচ্ছে 3টে অরবিটাল থাকে, পি কক্ষের 3টে অরবিটাল থাকে, এবং এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হয়, 6 হয়। ঠিক আছে, 3টে অরবিটাল থাকে, তাই ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে 6 হচ্ছে। তারপরে ডি উপকক্ষের হচ্ছে 5টা অরবিটাল থাকে, তাহলে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলে 5টার জন্য কত হবে, তাহলে 10 হবে। এফ উপকক্ষে 7টা অরবিটাল থাকে, তাহলে এর সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, তাহলে 14 হয়ে যাবে। এখানে বোঝা গেছে, কারণ একটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুটো করে হয়, একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এগুলো আমরা যখন পরমাণুর গঠন পড়বো তখন আরো ডিটেলসে জানবো, ডিটেলসে পড়বো তখন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যে কক্ষগুলো বলি, আমরা যে কে কক্ষ বলি, এল কক্ষ বলি, এম এন এইসব কক্ষগুলো বলি, তো এই কক্ষগুলো অ্যাকচুয়ালি অনেক উপকক্ষ নিয়ে তৈরি হয়। ঠিক আছে, সেই উপকক্ষগুলো কি কি সেগুলো আমরা এখানে একটু এক ঝলক দেখে নিচ্ছি, এতে আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে এখানে, কিন্তু যে ঠিক আছে, পরে আমরা যখন পরমাণুর গঠন পড়বো তখন আমরা ডিটেলসে জানবো এইগুলো সম্বন্ধে। ঠিক আছে, প্রথমে হচ্ছে কে কক্ষের ক্ষেত্রে হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এন দিয়ে লিখি, এন এর মান হচ্ছে 1 হয়, এন এর মান 1 হয়, এন এর মান 1 হয়। উপকক্ষকে বলা হচ্ছে এখানে 1s উপকক্ষ, এখানে একটাই উপকক্ষ থাকে, যে যাতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, এবং হচ্ছে যেটাকে লেখা হচ্ছে দুটো ইলেকট্রন থাকলে যেটা 1s2 এই আকারে লেখা হয়, এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। এবং প্রত্যেকটা উপকক্ষের এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা দেওয়া আছে, এখানে একটাই উপকক্ষের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, টোটাল কক্ষটার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। এবার হচ্ছে এল কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম নাম্বার যেটা হচ্ছে সেটা 2 হয়ে যায়, এন এর মান হচ্ছে 2 হয়ে যায়। এখানে দুটো উপকক্ষ থাকে। ঠিক আছে, এখানে দুটো উপকক্ষ থাকে, কি কি, একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2p। এবার কি করে দুটো আসছে সেগুলো আমরা পরমাণুর গঠনে আছে, সেগুলো আমরা সেখানে জানবো। ঠিক আছে, এখানে একটা উপকক্ষে এস কক্ষে হচ্ছে দুটো ইলেকট্রন থাকে, আগে আমরা পড়ে এসেছি, মাত্র পড়ে এসেছি। পি উপকক্ষে হচ্ছে 6টা ইলেকট্রন থাকে, এবং এদের ভর্তি থাকলে তাকে এইভাবে লেখা হয় 2s2, আর এখানে 2p6 এইভাবে লেখা হয়। টোটাল মিলিয়ে হচ্ছে 8টা ইলেকট্রন। তো এল কক্ষে যে 8টা ইলেকট্রন থাকে সেটা এইভাবে আসে, যে এখানে 2s যে উপকক্ষ আছে তাতে হচ্ছে দুটো ইলেকট্রন থাকে, আর 2p উপকক্ষে 6টা ইলেকট্রন থাকে। এইমাত্র দেখে এসেছি পি উপকক্ষে হচ্ছে 6টা ইলেকট্রন থাকে, এস উপকক্ষে দুটো ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা এম কক্ষ, যেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3। এখানে 3টি উপকক্ষ থাকে, 3s, 3p আর 3d। এস মানে হচ্ছে দুটো ইলেকট্রন, পি মানে হচ্ছে 6টা ইলেকট্রন, ডি মানে হচ্ছে 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন থাকে, টোটাল মিলিয়ে হচ্ছে 18টা। ঠিক আছে, একইভাবে এন চলে আসি, এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4। এখানে হচ্ছে 4টি উপকক্ষ থাকে, 4s, 4p, 4d
আর 4f 4টি উপকক্ষ থাকে এবং s উপকক্ষে 2টো ইলেকট্রন থাকে, p উপকক্ষে 6টা ইলেকট্রন থাকে, d উপকক্ষে 10টা ইলেকট্রন থাকে, আর f উপকক্ষে 14টা ইলেকট্রন থাকে। টোটাল মিলিয়ে কত হচ্ছে তাহলে 32টা ইলেকট্রন হচ্ছে, টোটাল মিলিয়ে 32টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, বোঝা গেছে এটা? এগুলো হচ্ছে কাজে লাগবে একটুখানি, তার জন্য এগুলো আমি এখানে একবার বলে দিচ্ছি। এরপরে আমি এটাও দেখে নেব হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল। এটা কি জিনিস বলছে, সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ পর্যন্ত একটা একটা করে ইলেকট্রন ভর্তি হবে। মানে সহজভাবে বললে কি হচ্ছে, এই যে এখানে এটা হচ্ছে পি উপকক্ষ, ঠিক আছে, এটা পি এর মধ্যে 6টা ইলেকট্রন ম্যাক্সিমাম ধরে, এটা হচ্ছে বক্স ডায়াগ্রাম। 6টা ইলেকট্রন ধরে প্রথমে যখন হচ্ছে একটা একটা করে ভর্তি হবে, ঠিক আছে, এখান থেকে একটা, এই একটা, এখানে তিনটে ভর্তি হলো, যখন হচ্ছে পুরো একটা একটা করে ভর্তি হয়ে যাবে এবং যখন একটা একটা করে ভর্তি হবে তখন প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হবে। এই যে যেমন ওপরের দিকে এখানে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণনটা একই দিকে হবে। এইবার একটা করে যখন ভর্তি হয়ে যাবে তখন অতিরিক্ত যদি ইলেকট্রন আসে তখন সেটা এইরকমভাবে আবার প্রথম থেকে আবার শুরু হবে ভর্তি হওয়া। প্রথমে একটা একটা করে পুরোটা ভর্তি হয়ে যাবে, অর্ধপূর্ণ হয়ে যাবে, তারপরে আবার ভর্তি হওয়া শুরু হবে পূর্ণ হওয়ার জন্য, আবার প্রথম থেকে দুটো দুটো করে হবে, ঠিক আছে, দুটো দুটো করে ইলেকট্রন হবে। এবং তাদের হচ্ছে যে স্পিন হবে, স্পিনগুলো সেটা উল্টো দিকে হবে, মানে প্রথমটার স্পিন যেদিকে ছিল তার উল্টো দিকে হবে স্পিনটা, প্রথমটার স্পিন যেদিকে থাকবে প্রথম ইলেকট্রনগুলোর তার উল্টো দিকে হবে স্পিনটা, দ্বিতীয় ইলেকট্রনগুলো যেগুলো ঢুকবে সেকেন্ড টাইম পুরোটা মানে অর্ধপূর্ণ হয়েছে, আবার পরে যে ইলেকট্রনগুলো ঢুকবে তাদের স্পিন হচ্ছে উল্টো দিকে হবে, ঠিক আছে। এবার যেগুলো প্রথমে দেখে এসেছিলাম যে কি কি বিষয়ের উপর নির্ভর করে আইনীভবন শক্তি, সেই প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আমরা জানবো এবং একটা নতুন পদ্ধতিতে জানবো। তো চলো দেখা যাক কিভাবে জানবো, একবারে দেখলেই মনে থেকে যাবে, আর নতুন করে দ্বিতীয়বার খুলে দেখতে হবে না, ঠিক আছে। প্রথম যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে পরমাণুর আকার। আইনীভবন শক্তি যে বিষয়গুলোর উপর নির্ভর করে আমি দেখিয়েছিলাম একটু আগে, তো তার মধ্যে প্রথম যে বিষয় আছে সেটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকারের উপর কিভাবে নির্ভর করে, যদি পরমাণুর আকার কমে যায়, পরমাণুর আকার এই যে এখানে যেমন ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে পরমাণুর আকার কমে গেছে, পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে কি হবে, সর্বস্থ কক্ষের যে ইলেকট্রনটা থাকবে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এই যে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে, বেশি হবে। ইলেকট্রনকে এখানে নিউক্লিয়াস বেশি জোরে টানবে, নিজের দিকে টেনে নেবে, তাহলে কি হবে, আইনীভবন শক্তি বেড়ে যাবে, কারণ এই ইলেকট্রনটাকে বের করতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ ওকে নিউক্লিয়াস বেশি জোরে টানছে। তাহলে যদি পরমাণুর আকার কমে যায় তাহলে কি হবে, সর্বস্থ কক্ষের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাবে। এই যে পরমাণুর আকার যদি কমে যায় তাহলে সর্বস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল হচ্ছে বেড়ে যাবে, এখানে পাশের দিকে উপরের দিকে আরো চিহ্ন মানে বেড়ে যাওয়া, নিচের দিকে আরো চিহ্ন মানে কমে যাওয়া, ঠিক আছে। তো বেড়ে যাবে, তাই আইনীভবন শক্তি এখানে কি হবে, বেড়ে যাবে, কারণ এখানে ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগবে ইলেকট্রনটাকে বের করে আনতে, কারণ ওকে নিউক্লিয়াস জোরে টানছে নিজের দিকে, ঠিক আছে। তাহলে যদি পরমাণুর আকার কমে যায় তাহলে কি হবে, সর্বস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে, বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগবে, তাহলে আইনীভবন শক্তি বেড়ে যাবে। যদি উল্টোটা হয়, পরমাণুর আকার যদি বড় হয় তাহলে কি হবে, সর্বস্থ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে গেছে, এখানে যেমন এই ছবিটার ক্ষেত্রে এখানে ইলেকট্রন এখানে চলে এসেছে, ঠিক আছে, এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস টানলেও কি হবে, অত জোরে টানবে না, ঠিক আছে। এখানে আকর্ষণ বলটা কম হবে, সর্বস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম হবে। আকর্ষণ বল যদি কম হয় তাহলে সহজেই ইলেকট্রনটাকে বের করে নেওয়া যাবে, সহজেই যদি ইলেকট্রনটাকে বের করে নেওয়া যায় তাহলে আইনীভবন শক্তি কি হবে, কমে যাবে, ঠিক আছে, তাহলে পরমাণুর আকারের উপর কিভাবে নির্ভর করছে, যদি পরমাণুর আকার কমে যায় তাহলে আইনীভবন শক্তি বাড়বে, যদি পরমাণুর আকার বেড়ে যায় তাহলে আইনীভবন শক্তি কমে যাবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব কেন্দ্রকে আধানের পরিমাণ, নিউক্লিয়াসের চার্জ যদি বেশি হয়, তাহলে কি হবে, সে হচ্ছে ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি জোরে টানবে, বেশি জোরে যদি টানে তাহলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে গেলে, বেশি জোরে টানলে তাহলে কি হবে, ইলেকট্রনটাকে বের করতে আমাকে বেশি শক্তি দিতে হবে, বেশি শক্তি যদি দিতে হয় তাহলে আইনীভবন শক্তি বেড়ে যাবে, এখানে দেখে নেওয়া যাক। যদি নিউক্লিয়াসের চার্জ বাড়ে তাহলে নিউক্লিয়াস ও সর্বস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কি হবে, কমে যাবে, নিউক্লিয়াস আর সর্বস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে তাহলে আকর্ষণ বল কমে যাবে।
সরি বেড়ে যাবে, ভুল বলছি, বেড়ে যাবে, নিউক্লিয়াস আর সর্ববৃহৎ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কি হবে, বেড়ে যাবে, বেশি জোরে টানবে। তখন ওই ইলেকট্রনটাকে বের করতে আমাকে বেশি শক্তি দিতে হবে, তখন ইলেকট্রনটাকে বের করতে আমাকে বেশি শক্তি দিতে হবে। তাহলে তাহলে কি হবে, আলটিমেট বেশি শক্তি দিতে হলে আয়নীভবন শক্তি বেড়ে যাবে। ঠিক আছে, এবার যদি নিউক্লিয়াস চার্জ কমে যায় ইলেকট্রন আর সর্ববৃহৎ কক্ষের, এখানে তার উল্টো, এখানে বাড়ছিল, এখানে নিউক্লিয়াস চার্জ বাড়ছিল, এখানে নিউক্লিয়াস চার্জ কমছে। নিউক্লিয়াসের চার্জ যদি কমে তাহলে এখানে নিউক্লিয়াস আর সর্ববৃহৎ যে ইলেকট্রনটা আছে তার মধ্যে আকর্ষণ বল এখানে বাড়ছিল, এখানে আকর্ষণ বল কি হবে, কমে যাবে। এখানে এখানে ইলেকট্রনটাকে বের করতে তাহলে শক্তি বেশি লাগছিল, এখানে কি হবে, কম শক্তি লাগবে। কম শক্তি লাগলে কি হবে, আয়নীভবন শক্তি কমে যাবে। তাহলে আধানের পরিমাণ বাড়লে, কেন্দ্রকে যদি আধানের পরিমাণ বাড়ে তাহলে কি হবে, আয়নীভবন শক্তি বেড়ে যাবে। যদি আধানের পরিমাণ কমে তাহলে আয়নীভবন শক্তি কমে যাবে। নিউক্লিয়াসের চার্জ কমলে তাহলে আয়নীভবন শক্তি কমে যাবে। এরপরে যে আমরা ফ্যাক্টরটার সম্বন্ধে জানবো সেটা হচ্ছে সর্ববৃহৎ কক্ষের পূর্ববর্তী কক্ষের আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতা কি জিনিস, আবরণী ক্ষমতা হচ্ছে যে এটা একটা কক্ষ, এটা একটা পরমাণু, ঠিক আছে, এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, এটা পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের, আর এটা সর্ববহিস্থ কক্ষ পরমাণু, সর্ববহিস্থ যে ইলেকট্রন এখানে একটা আছে। নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষের মধ্যে যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলো ওদের মধ্যে নিউক্লিয়াসের চার্জকে ইলেকট্রনকে আকর্ষণ করতে বাধা দেয়, এটাই হচ্ছে আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতা, আমি এখানে এই ঘরের মধ্যে কথা বলছি, যদি কেউ দেয়ালে বাইরে থেকে শোনে সে আস্তে শুনবে, যদি কেউ ঘরের ভেতরে শোনে সে জোরে শুনবে, যদি কেউ দেয়ালে বাইরে থেকে শোনে তাহলে সে আস্তে শুনবে, যদি কেউ আরও একটা বাইরের দেয়াল থেকে শোনে তাহলে সে আরও আস্তে শুনবে। সেরকমভাবে নিউক্লিয়াসের চার্জকে এরা কি হচ্ছে, বাধা দিচ্ছে, ওই ইলেকট্রন পক্ষে আকর্ষণ করতে বাধা দিচ্ছে, ওই ইলেকট্রন পর্যন্ত যেতে বাধা দিচ্ছে। ঠিক আছে, তো বাধা দিচ্ছে, যত দূরে সরে যাবে, যত এই মানে কক্ষের সংখ্যা ভেতরে বেড়ে যাবে, সর্ববৃহৎ কক্ষ আর নিউক্লিয়াসের মধ্যে যত কক্ষের সংখ্যা বেড়ে যাবে তত হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত দুর্বল হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কক্ষের আবরণী ক্ষমতা। ঠিক আছে, নিউক্লিয়াসের আর সর্ববৃহৎ কক্ষের মধ্যে যে উপকক্ষগুলো আছে তাদের এটা আবরণী ক্ষমতা বলে। এই আবরণী ক্ষমতা হচ্ছে, এখানে ক্রমগুলো দিয়ে দিয়েছে, এখানে এস এর আবরণী ক্ষমতা সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এফ উপকক্ষ, এস উপকক্ষের আবরণী ক্ষমতা সব থেকে বেশি, এফ উপকক্ষের আবরণী ক্ষমতা সব থেকে কম। সব থেকে কম হচ্ছে এফ উপকক্ষ, আর এস উপকক্ষের আবরণী ক্ষমতা সব থেকে বেশি। তো এই ইলেকট্রন, অভ্যন্তরীণ ইলেকট্রনগুলো যেগুলো কি হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস আর সব থেকে বাইরের কক্ষ যেটা, তাদের মধ্যে পর্দার মতো কাজ করছে। ঠিক আছে, এটাকে বলছে আবরণী ক্ষমতা, এটাকে বলছে আবরণী ক্ষমতা। এই আবরণী ক্ষমতা কি হচ্ছে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, কারণ এরা তো বাধা দিচ্ছে নিউক্লিয়াসের চার্জকে ইলেকট্রনটাকে আকর্ষণ করতে, তাহলে কি হচ্ছে, এরা আকর্ষণ বলটাকে কমিয়ে দিচ্ছে। আকর্ষণ বল কমে যাওয়া মানে আয়নীভবন শক্তি কমে যাওয়া, মানে সহজে ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রনকে বের করতে কম শক্তি লাগবে, তার মানে হচ্ছে আয়নীভবন শক্তি কমে যাবে, আয়নীভবন শক্তি কমে যাওয়া। ঠিক আছে, এটা বোঝা গেছে। এরপরে যে 4 নম্বর ফ্যাক্টর যেটা হচ্ছে, সেটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষের প্রভাব। এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কেন সেটা আমি বলছি। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষের প্রভাব, কোনো উপকক্ষ যদি অর্ধপূর্ণ থাকে, ঠিক আছে, কোনো উপকক্ষ যদি অর্ধপূর্ণ থাকে বা সেটা পরিপূর্ণ থাকে মানে ভর্তি থাকে, তাহলে সেই উপকক্ষটা বেশি স্থায়ী হয়। কি বললাম, কোনো উপকক্ষ যদি অর্ধপূর্ণ থাকে বা কোনো উপকক্ষ যদি, কি বলবো, যদি পরিপূর্ণ থাকে, পুরো ভর্তি থাকে, তাহলে সেই উপকক্ষের স্থায়িত্ব অন্যান্যদের তুলনায় সব থেকে বেড়ে যায়। যেমন হচ্ছে এখানে উদাহরণ দেখছি যে আয়নীভবন শক্তি, আমরা একটু আগে দেখে এসেছি যে কোনো একটা পর্যায় সারণী যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আয়নীভবন শক্তি বাড়ে। ঠিক আছে, এখানে কার আয়নীভবন শক্তি দেখানো হচ্ছে, নাইট্রোজেন আয়নীভবন, IE1 মানে হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বা প্রথম আয়নীভবন শক্তি। প্রথম আয়নীভবন শক্তি নাইট্রোজেনের কত, 1403, আর এখানে অক্সিজেনের কত, 1314। ঠিক আছে, এখানে আমরা দেখে নিচ্ছি, আমরা দেখেছিলাম যে যত পর্যায় সারণী বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় কোনো পর্যায় বরাবর, তত আয়নীভবন শক্তি বাড়ে, প্রথমে আমরা দেখে এসেছি। তো নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন এখানে আর অক্সিজেন হচ্ছে এখানে, এই যে নাইট্রোজেন আর অক্সিজেন, তো নাইট্রোজেন থেকে অক্সিজেন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে অক্সিজেন আয়নীভবন শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কি দেখলাম, উল্টো দেখলাম, আয়নীভবন শক্তি অক্সিজেনের কম, নাইট্রোজেনের হচ্ছে বেশি। কিন্তু IE2 যখন দেখছি, সেকেন্ড আয়নীভবন শক্তি দেখছি, তখন হচ্ছে নাইট্রোজেনের 2856 আর এখানে অক্সিজেনের 3388, এটা ঠিকঠাক মানছে। কিন্তু প্রথম আয়নীভবন শক্তি কি ভূতে ধরলো, প্রথম আয়নীভবন শক্তি যেটা, এটা নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি হয়ে গেল, অক্সিজেনের ক্ষেত্রে কম হয়ে গেল। তো এর কারণ আমরা জেনে নিচ্ছি, এটার কারণ অর্ধপূর্ণ কক্ষ দিয়ে ব্যাখ্যা করা যায় এটার কারণ।
এটার কারণ হচ্ছে নাইট্রোজেন বেশি এখানে স্থায়ী হয়ে গেছে। কেন স্থায়ী হয়ে গেছে তার কারণ হচ্ছে নাইট্রোজেনের আমি যদি দেখি এখানে ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি এখানে এই যে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 আর 2p3, মানে পি যে উপকক্ষ আছে পি উপকক্ষে 2p3 মানে হচ্ছে এখানে তিনটে ইলেকট্রন আছে যেখানে আমি দেখাচ্ছি। পি উপকক্ষে তিনটে ইলেকট্রন আছে, এখানে হচ্ছে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন। তো কি এটা অর্ধপূর্ণ, এটা হচ্ছে 2p উপকক্ষ। তো এখানে ইলেকট্রন হচ্ছে তিনটে আছে, তার মানে এখানে উপকক্ষটা অর্ধপূর্ণ কক্ষ। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেনের ক্ষেত্রে এখানে হচ্ছে 2p4 হয়ে আছে, তাহলে এটা অর্ধপূর্ণ নেই আর বা সম্পূর্ণ মানে পুরো ভর্তিও নেই, অর্ধেকও ভর্তি নেই। এখানে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা একটা করে ইলেকট্রন প্রথমে ভর্তি হবে বলেছি, তারপরে হচ্ছে যে 4 নম্বর ইলেকট্রন যেটা আছে সেটা এখানে উল্টো স্পিনে বসবে, মানে অপোজিট স্পিনে বসবে, ঘূর্ণন উল্টো হবে। এবার এখানে এই ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যেটা অর্ধপূর্ণ কক্ষ, তার জন্য স্থায়িত্ব বেশি, তাই ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তির দরকার হয়েছে, আর তাই আয়নীভবন শক্তি এখানে বেড়ে গেছে। অক্সিজেনের ক্ষেত্রে এখানে অর্ধপূর্ণ কক্ষ নয় যেহেতু, তার জন্য এটাকে বের করতে, এখান থেকে ইলেকট্রনটাকে বের করতে সব থেকে বাইরের কক্ষ থেকে বেশি শক্তি লাগবে না। কারণ অর্ধপূর্ণ কক্ষ বা যে যদি পরিপূর্ণ কক্ষ হয় তার স্থায়িত্ব সব থেকে বেশি হয়, পরিপূর্ণ উপকক্ষ হয় তার স্থায়িত্ব সব থেকে বেশি হয়। ঠিক আছে, অর্ধপূর্ণ উপকক্ষ বা পরিপূর্ণ উপকক্ষ হলে তার স্থায়িত্ব সব থেকে বেশি হয়, তার স্থায়িত্ব বেশি হলে তাকে সেখান থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে, বেশি শক্তি লাগা মানে আয়নীভবন শক্তি বেড়ে যাবে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে অর্ধপূর্ণ উপকক্ষ, তাই এক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগছিল। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এখানে অর্ধপূর্ণ কক্ষ নয়, এখানে অর্ধপূর্ণ কক্ষ নয়, আবার পরিপূর্ণ কক্ষ উপকক্ষও নয়। ঠিক আছে, অর্ধপূর্ণ উপকক্ষ নয়, পরিপূর্ণ উপকক্ষ নয়, তাই এক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগছে না, নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি লাগছে। কিন্তু উল্টোটা হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে সেকেন্ড আয়নীভবন শক্তি, যেটা সেই ক্ষেত্রে দেখা গেছে যেটা। ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষ থাকলে সেক্ষেত্রে হচ্ছে আয়নীভবন শক্তি বেড়ে যায়, কারণ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষের আয়নীভবন শক্তি বেশি হয়, কারণ ওখানে ওরা বেশি স্থায়ী হয়। ঠিক আছে, ওই কক্ষগুলো বেশি স্থায়ী হয়, তার জন্য ওখানে আয়নীভবন শক্তি বেড়ে যায়, ওখানে আয়নীভবন শক্তি বেড়ে যায়। ঠিক আছে, এটা আমরা দেখেছি। এবার 5 নম্বর ফ্যাক্টর হচ্ছে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ কক্ষ যেগুলো আছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি NH2 NP6 হয়, মানে যেগুলোর কথা বলছি আমি নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা বলছি। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা বলছি, এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের কথা বলছি। তো এদের ক্ষেত্রে পরিপূর্ণ কক্ষ, এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP6। তো এদের অষ্টক পূর্ণ থাকে, অষ্টক পূর্ণ মানে হচ্ছে কি হবে, অষ্টক যদি কারোর পূর্ণ হয়ে যায় সে কি হবে, স্থায়ী হয়ে যাবে। সে স্থায়ী হয়ে গেলে সুস্থিত হয়ে যাবে, সুস্থিত হয়ে গেলে কি হবে, সে তার আয়নীভবন শক্তি বেড়ে যাবে, তার আয়নীভবন শক্তি হচ্ছে বেশি হবে। ঠিক আছে, তাহলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস, কক্ষের আগেটা ছিল উপকক্ষ, এটা হচ্ছে কক্ষ। ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন অষ্টক পূর্ণ হয়, অষ্টক পূর্তি থাকে, তাহলে সেটা হচ্ছে সব থেকে বেশি স্থায়ী হয়ে যাবে। স্থায়ী হয়ে যাওয়া মানে হচ্ছে তার আয়নীভবন শক্তি বেশি হয়ে যাবে, তখন ইলেকট্রনটাকে বের করতে আমাকে প্রচুর শক্তি লাগবে, তাই আয়নীভবন শক্তি এক্ষেত্রে বেশি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে এটা। এবার হচ্ছে নির্গত ইলেকট্রনের প্রকৃতি, যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা মানে কি বলবো, সেটা কোন কক্ষ থেকে বেরোচ্ছে। এবার নিউক্লিয়াসের দিকে প্রবিষ্ট ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার টুয়ার্ডস নিউক্লিয়াসের দিকে প্রবিষ্ট ক্ষমতা হচ্ছে এস এর সব থেকে বেশি, তারপরে হচ্ছে পি, তারপরে ডি, তারপরে এফ। এগুলো ব্যাখ্যা করার জন্য হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এগুলো দেখাতে হবে, কিন্তু এখানে দেখানো যাবে না, ওটা পরমাণুর গঠনে দেখাতে হবে। তো এস উপকক্ষের হচ্ছে নিউক্লিয়াসের দিকে এস উপকক্ষ বেশি প্রবিষ্ট হয়ে থাকে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। কারণ এদের উপকক্ষের আকারটা এরকম হয়, তার জন্য এরা হচ্ছে বেশি নিউক্লিয়াস থেকে প্রবিষ্ট হয়ে থাকে। তাই ইলেকট্রনের নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা কি হবে, এস উপকক্ষ নিউক্লিয়াসের কাছে থাকে তাই বেশি আকর্ষণ করবে ইলেকট্রনকে নিউক্লিয়াস, এস উপকক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি আকর্ষণ করবে। যদি বেশি আকর্ষণ করে এস উপকক্ষে যদি কোনো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে বের করতে আমাকে বেশি শক্তি দিতে হবে, বেশি শক্তি দিতে হবে মানে এস উপকক্ষের ইলেকট্রনের আয়নীভবন শক্তি বেশি হবে। ঠিক আছে, এবার যদি কোনো ইলেকট্রন তাহলে এস উপকক্ষ থেকে বেরোয়, তাহলে তার ক্ষেত্রে আমাকে বেশি আয়নীভবন শক্তি দিতে হবে, মানে তাকে বেশি শক্তি দিতে হবে, তার মানে আয়নীভবন শক্তি বেশি হবে এস উপকক্ষের ইলেকট্রনের ক্ষেত্রে। তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এফ উপকক্ষের ক্ষেত্রে আয়নীভবন শক্তি সব থেকে কম হবে। এস উপকক্ষ থেকে যদি কোনো ইলেকট্রন, এফ উপকক্ষ থেকে যদি কোনো ইলেকট্রন বেরোয়, তাহলে তার ক্ষেত্রে আয়নীভবন শক্তি
কম হবে। ঠিক আছে, তাহলে এস উপকক্ষ হচ্ছে নিউক্লিয়াসের দিকে প্রবিষ্ট থাকে। ঠিক আছে, তাই এই এস উপকক্ষ থেকে ইলেকট্রন বের করতে গেলে আমাকে কি হবে, বেশি শক্তি দিতে হবে, বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তবেই এই ইলেকট্রনটা বেরোবে এস উপকক্ষ থেকে। ঠিক আছে, কারণ এটা নিউক্লিয়াসের দিকে থাকে, নিউক্লিয়াসের কাছে থাকে, তার জন্য এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে আমাকে বেশি শক্তি দিতে হবে। বেশি শক্তি দিতে হবে মানে হচ্ছে এখানে আয়নীভবন শক্তি বেড়ে যাবে, এখানে আয়নীভবন শক্তি বেশি হবে। ঠিক আছে, তাই আয়নীভবন শক্তির এখানে ক্রম হচ্ছে এস এর সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। ঠিক আছে, এরপরে আমরা দেখব পর্যায় এবং শ্রেণী বরাবর আয়নীভবন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। পর্যায় এবং শ্রেণী বরাবর আয়নীভবন শক্তির পরিবর্তনটা দেখব। ঠিক আছে, যদি কোনো পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই, এই যে পর্যায় বরাবর আমি এখানে যাচ্ছি বাঁ দিক থেকে ডান দিকে, পর্যায় বরাবর কোনো একটা পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে কেন্দ্রকে প্রোটন সংখ্যা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু যে ইলেকট্রনগুলো প্রবেশ করে সেই ইলেকট্রনগুলো হচ্ছে সেই সর্ববহিস্থ কক্ষে, একই সর্ববহিস্থ কক্ষে স্থান পায়। ঠিক আছে, নতুন কোনো কক্ষ ইলেকট্রনগুলো ঢোকে না। যখন আমরা কোনো একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তখন ইলেকট্রনগুলো একই কক্ষে স্থান পাচ্ছে, এবং তাহলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কী হবে, বেড়ে যাবে। ইলেকট্রনের উপর যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়, তাহলে পরমাণুর আকার কী হবে, কমে যাবে। এটা আমরা একটু ছবিতে দেখে নিই। এই যে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, এই 2 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়ের এখানে ইলেকট্রনগুলোকে দেখানো হচ্ছে, সরি 3 নম্বর পর্যায়ে, সরি আমি ভুল বলছি, 3 নম্বর পর্যায়ের এখানে ইলেকট্রনগুলোকে দেখানো হচ্ছে। 3 নম্বর পর্যায়ের এখানে ইলেকট্রনগুলোকে দেখানো হচ্ছে, সোডিয়াম পরমাণুগুলোকে দেখানো হচ্ছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদেরকে দেখানো হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে, এখানে পরমাণুর আকার আস্তে আস্তে কি হচ্ছে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এখানে পরমাণুর আকার তত কমছে, পরমাণুর আকার আস্তে আস্তে কমে যাচ্ছে। পরমাণুর আকার কমছে কারণ হচ্ছে এখানে ইলেকট্রনগুলো তো একই কক্ষে, সর্ববহিস্থ যে ইলেকট্রনগুলো আছে এখানে, এই যেখানে আছে, এই যে এই সব থেকে যে বাইরের কক্ষ এম কক্ষ, সেই এম কক্ষে ইলেকট্রনগুলো প্রত্যেকটা ঢুকছে, সর্ববহিস্থ ইলেকট্রনগুলো এম কক্ষেই ঢুকছে, নিউক্লিয়াসের চার্জ সেই সঙ্গে বেড়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলো একই কক্ষে ঢুকছে, একই সর্ববহিস্থ কক্ষে ঢুকছে। তার জন্য এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তাহলে ওই ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি লাগবে। বেশি শক্তি যদি লাগে তাহলে কি হবে, আয়নীভবন শক্তি বাড়বে। এই জন্য হচ্ছে ক্ষার ধাতুর আয়নীভবন শক্তি হচ্ছে সব থেকে কম হয়, আর নিষ্ক্রিয় গ্যাসের আয়নীভবন শক্তি সব থেকে বেশি হয়, কারণ ক্ষার ধাতুগুলো হচ্ছে সব থেকে বাঁ দিকে থাকে আর নিষ্ক্রিয় গ্যাসগুলো সব থেকে ডান দিকে থাকে। সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু, যেমন ওখানে দেখছিলাম, এখানে হচ্ছে সোডিয়াম ক্ষার ধাতু, আর নিষ্ক্রিয় গ্যাস এখানে দেয়া নেই অবশ্য, নিষ্ক্রিয় গ্যাস এখানে আর্গন আছে। তো আর্গন হচ্ছে এখানে নিষ্ক্রিয় গ্যাস, তো আর্গনের ক্ষেত্রে এখানে সব থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে পর্যায় বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, কেন্দ্রকের প্রোটন সংখ্যা বাড়বে, ইলেকট্রনগুলো সেই একই সর্ববহিস্থ কক্ষে স্থান পাবে, তাহলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাবে। ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, পরমাণুর আকার কমে যাবে। পরমাণুর আকার যদি কমে যায়, তাহলে ইলেকট্রনটাকে বের করতে সর্ববহিস্থ কক্ষ থেকে বেশি শক্তি লাগবে, বেশি শক্তি লাগলে আয়নীভবন শক্তি বেড়ে যাবে, আয়নীভবন শক্তি বেড়ে যাবে। ঠিক আছে, এবং নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নীভবন শক্তি ওই জন্য সব থেকে বেশি হয়। এবার যদি কোনো শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামি, সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে দূরত্ব কি হয়, আস্তে আস্তে বেড়ে যায়। কেন বেড়ে যায় আমরা ছবিতে দেখে নিচ্ছি। যদি কোনো শ্রেণী বরাবর আমরা ওপর থেকে নিচের দিকে যে নামছি, এখানে এটা 1A গ্রুপ শ্রেণী হচ্ছে 1A, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এখানে যত উপর থেকে নিচের দিকে নামছে, এখানে পরমাণুর আকার হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, কারণ এখানে একটা করে নতুন কক্ষ যোগ হচ্ছে, একটা করে নতুন কক্ষ যোগ হচ্ছে পরমাণুর গঠনে, এবং সর্ববহিস্থ যে ইলেকট্রনগুলো ওই নতুন কক্ষে স্থান পাচ্ছে। তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব আস্তে আস্তে কি হচ্ছে, এখানে দূরত্ব এখানে এতটা ছিল, এখানে দূরত্ব হচ্ছে এখান থেকে এতটা বাড়লো, এখানে আরও বেড়ে গেল। তার মানে যত উপর থেকে নিচের দিকে নামছি, তত সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে। নিউক্লিয়াস থেকে দূরে চলে যাওয়া মানে কি, নিউক্লিয়াস থেকে দূরে চলে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাওয়া। ইলেকট্রনের আকর্ষণ বল যদি কমে যায়, তো এখানে বাড়ছিল, এখানে হচ্ছে কমে যাচ্ছে, তাহলে পরমাণুর আকার কি হবে, এক্ষেত্রে বেড়ে যাবে, এখানে কম ছিল এখানে বেড়ে যাবে পরমাণুর আকার। তাহলে যদি পরমাণুর আকার বেড়ে যায়, তাহলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন থেকে মানে সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনটাকে বের করতে আমাকে কম শক্তি দিতে হবে, কম শক্তি দিতে হবে মানে হচ্ছে আয়নীভবন শক্তি কমে যাবে।
আমি তাহলে কি হবে, ষড়যুক্ত কক্ষ থেকে ইলেকট্রনের দূরত্ব হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, কারণ ওখানে একটা করে নতুন কক্ষ যোগ হয়। একটা মৌল থেকে পরের মৌলে গেলে, একটা অপরের মৌল থেকে পরের মৌলে গেলে ওখানে কি হয়, একটা করে নতুন কক্ষ যোগ হয় ষড়যুক্ত কক্ষে। মানে এই ষড়যুক্ত কক্ষের ইলেকট্রনটা তাহলে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে। নিউক্লিয়াস থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে পরমাণুর আকার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ষড়যুক্ত কক্ষের উপর ইলেকট্রনের তাহলে এই নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে। তাহলে ষড়যুক্ত কক্ষের ইলেকট্রনকে সহজেই বের করা যেতে পারে, তার জন্য আয়নীভবন শক্তি কমে যাবে। আয়নীভবন শক্তি যদি কমে যায় তাহলে আয়নীভবন শক্তি কমে যাবে, ঠিক আছে। কিন্তু এইবার আরেকটা যেটা বিষয় আছে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অভ্যন্তরীণ যে কক্ষগুলো আছে, ভেতরে যে কক্ষগুলো আছে সেগুলো পর্দার মতো কাজ করে। সেগুলো পর্দার মতো কাজ করে বা সেটাকে তার যে আবরণী ক্ষমতা, তার জন্য হচ্ছে এই আয়নীভবন শক্তি কমে যায়। তার কারণ ওই নিউক্লিয়াস ইলেকট্রন, ষড়যুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করতে বাধা দেয়, নিউক্লিয়াসের চার্জকে হচ্ছে কমিয়ে দেয় এই ষড়যুক্ত, মানে এই যে মাঝখানে যে কক্ষগুলো থাকে তাদের আবরণী ক্ষমতার জন্য তারা নিউক্লিয়াসের চার্জকে, ষড়যুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করতে বাধা দেয়। তাই এখানে আয়নীভবন শক্তি এই জন্য কমে যায়। ঠিক আছে, বোঝা গেছে এটা? এটা পরমাণুর আকার সঙ্গে মুখ্য শক্তি স্তরের সংখ্যা এবং নিউক্লিয়াসের আধানের সম্পর্ক। ঠিক আছে, এখানে এন স্কোয়ারের সঙ্গে এখানে মানে মুখ্য শক্তি স্তরের সংখ্যা, যেটাকে হচ্ছে আমরা এন দিয়ে লিখি, আর নিউক্লিয়াসের আধান যেটাকে আমরা জেড দিয়ে লিখি। জেড স্টার মানে এখানে এটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটা আমরা জানবো পরে। তো এখানে আটটা হচ্ছে এন স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়, আর এখানে হচ্ছে আটটা জেড স্টারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্কোয়ার এফেক্ট, তার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, তার মানে হচ্ছে মুখ্য শক্তি স্তরের সংখ্যাটা এখানে বেশি গুরুত্বপূর্ণ, ওই জন্য পরমাণুর আকার বেড়েছে যত উপর থেকে নিচে নামা হয়। আর এখানে জেড স্টার যেটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে স্কোয়ার এফেক্ট আছে। তাহলে যত যে উপর থেকে নিচের দিকে নামবো তত হচ্ছে কি হচ্ছে, এই কক্ষের মুখ্য শক্তি স্তর বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তার জন্য পরমাণুর যে আকার ওই জন্য বেড়ে যায়। আকার বেড়ে যাওয়া মানে হচ্ছে কি হবে, আয়নীভবন শক্তি কমে যাবে, কারণ ষড়যুক্ত কক্ষের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, তাহলে ওদের মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে যাবে। আকর্ষণ ক্ষমতা যদি কমে যায় তাহলে কি হবে, আকর্ষণ ক্ষমতা কমে যাবে, তাহলে আয়নীভবন শক্তি কমে যাবে। আয়নীভবন শক্তি কমে যাবে মানে ষড়যুক্ত কক্ষের যে ইলেকট্রন আছে সেটা বের করতে আমাকে কম শক্তি প্রয়োগ করতে হবে। এরপরে হচ্ছে এখানে যে দেয়া আছে এখানে লিথিয়াম, বেরিলিয়াম, এটা পর্যায় বরাবর দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে এখানে আয়নীভবন শক্তির এখানে বাড়ছে না কমছে, সেটা এখানে দেখানো হচ্ছে। আয়নীভবন শক্তি দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আয়নীভবন শক্তি, তাদের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে এবং আয়নন বিভব দেখানো হয়েছে। তো এখানে লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক আছে, নিউক্লিয়াস চার্জ এখানে +3, +4, 5, 6, 7, 8, 9, 10 নিউক্লিয়াস চার্জ হচ্ছে বাড়ছে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, তার জন্য হচ্ছে আয়নীভবন শক্তি বাড়ার কথা। পরিষ্কার কথা, নিউক্লিয়াসের চার্জ যত বাড়বে আয়নীভবন শক্তি বাড়বে। ঠিক আছে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো, নিউক্লিয়াস চার্জ যত বাড়বে আয়নীভবন শক্তি তত বাড়বে। ঠিক আছে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নীভবন শক্তি বাড়বে, এই মাত্র জেনে এসেছি, কোনো পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় আয়নীভবন শক্তি বাড়বে। এবার এখানে এখানে আয়নীভবন শক্তিগুলো যদি লক্ষ্য করি, এখানে মানগুলো, এটা হচ্ছে 5.39, এটা 9.32, এখানে 8.2, মানে এখান থেকে হচ্ছে এটা 5.39 ছিল, এখানে 9 হলো, আবার কমে 8 হলো, তারপরে আবার এখানে 11 হলো, 11 এখানে ঠিক আছে বাড়ছে, এটা আবার 14.5, এটা আবার 13, মানে এখানে বাড়ছে কমছে, কেন একটা জিগজ্যাগ ব্যাপার হচ্ছে, কি এটা, কেন এরকম হচ্ছে? তো যদি এখানে লেখচিত্রের সাহায্যে আমি দেখব এখানে যে লিথিয়াম থেকে আয়নীভবন শক্তি যে নিয়ন পর্যন্ত, তো এখানে প্রথমে হচ্ছে লিথিয়াম থেকে বেড়েছে বেরিলিয়ামে, তারপরে বোরনে গিয়ে কমে গেছে, তারপরে আবার বাড়তে বাড়তে নাইট্রোজেনে পর্যন্ত গেছে, নাইট্রোজেন থেকে আবার অক্সিজেনে কমে গেছে, তারপরে আবার নিয়ন পর্যন্ত বেড়েছে। তো এখানে কেন এরকম হচ্ছে সেগুলো আমরা দেখবো। কেন হচ্ছে এখানে প্রথমে লিথিয়াম, প্রত্যেকটা জিনিসের কি এবং কেন সেটা আমরা জানবো এখানে। ঠিক আছে, প্রথমে হচ্ছে লিথিয়াম থেকে শুরু হচ্ছে বেরিলিয়ামে বাড়ছে, বেরিলিয়ামের এই যে 2s2, এখানে উপকক্ষ ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, তাই এর স্থায়িত্ব বেশি, তার জন্য কি বলে আয়নীভবন শক্তি বেড়ে গেছে। ঠিক আছে, উপকক্ষের স্থায়িত্ব একটু আগে আমরা পড়ে এসেছি, উপকক্ষ যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তাহলে তার স্থায়িত্ব হচ্ছে বেড়ে যায়, তাই এখানে 2s2 হয়ে গেছে যেহেতু, তার জন্য এর স্থায়িত্ব বেশি। আবার তার জন্য বোরনে কম, কারণ এখানে
অর্ধপূর্ণ নেই আর পূর্ণও নেই। তারপরে এখানে আবার এর ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে অর্ধপূর্ণ উপকক্ষ করে যে 2p3, একটু আগে দেখে এসেছি 2s2 2p3, 2p3 আছে এখানে অর্ধপূর্ণ উপকক্ষ। তাহলে অর্ধপূর্ণ উপকক্ষ হওয়ার জন্য কি হবে, এর স্থায়িত্ব বেশি হয়, তার জন্য এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি হবে। অক্সিজেনের ক্ষেত্রে আবার কমেছে, অক্সিজেনের ক্ষেত্রে কমেছে, ফ্লোরিন তারপরে আবার বাড়ছে, তারপরে সাধারণ নিয়মে আবার বাড়ছে। আর এখানে হচ্ছে নিয়নের ক্ষেত্রে সব থেকে বেশি নিষ্ক্রিয় গ্যাস। এছাড়া এর হচ্ছে পূর্ণ উপকক্ষ আছে 2s2 2p6, NH2 NP6 হলে বলেছি যে আয়নীয় ভবন শক্তি বেশি হয়। পূর্ণ উপকক্ষ অষ্টক পূর্ণ থাকলে তার আয়নীয় ভবন শক্তি সব থেকে বেশি হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো আয়নীয় ভবন শক্তি সব থেকে বেশি হয় এই জন্য, কারণ এদের হচ্ছে অষ্টক পূর্তি হয়ে থাকে NH2 NP6, এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হয় তার জন্য। ঠিক আছে, এটা বোঝা গেছে। এবার আমরা শ্রেণী বরাবর আয়নীয় ভবন শক্তি কিভাবে পরিবর্তিত হয় দেখবো। এখানে 1A গ্রুপ নিয়ে নিয়েছি। 1A গ্রুপে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ক্ষেত্রে দেখছি আয়নীয় ভবন শক্তি এখানে 5.39 5.14 কমছে, আস্তে আস্তে কমছে। ঠিক আছে, এখানে আস্তে আস্তে কমছে। এখানে যদি লেখচিত্রের মাধ্যমে দেখে নিই, এখানে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এখানে প্রথমটা শার্প ডিক্রিজ হচ্ছে, মানে প্রথমে খুবই শার্প ভাবে ফল হচ্ছে আয়নীয় ভবন শক্তি, কিন্তু এখানে পটাশিয়ামের পর থেকে অতটা স্লোপটা যেটা সেটা কম হয়ে গেছে আস্তে আস্তে। এখানে স্লোপটা হচ্ছে এখানে খুবই স্ট্রিপ নাম ছিল, কিন্তু এরপরে হচ্ছে এখানে পটাশিয়ামের পর থেকে স্লোপটা এরকম হয়ে গেছে, মানে আয়নীয় ভবন শক্তি কমছে, কিন্তু আগের মতো মানে ওখানে হালকা মৌলগুলোর ক্ষেত্রে যেরকম কমছিল, এক্ষেত্রে ভারী মৌলগুলোর ক্ষেত্রে সেরকম আর কমছে না, তত স্পিডে আর কমছে না। কেন এরকম হচ্ছে? কারণ এদের ক্ষেত্রে আয়নীয় ভবন শক্তি অতটা কমছে না, তার কারণ এখানে ভারী মৌলগুলোর ক্ষেত্রে যে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ, যেটাকে আমি একটু আগে দেখিয়েছি জেড স্টার দিয়ে, সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, মানে সেটা একটু বেড়ে যায়, তার জন্য এক্ষেত্রে ততটা কমে না হালকা মৌলের ক্ষেত্রে যতটা কমে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে প্রথম ক্ষেত্রে যতটা কম ছিল, তাহলে উপর থেকে নিচে নামলে আমরা জেনেছি যে আয়নীয় ভবন শক্তি হচ্ছে কমে যায়। আয়নীয় ভবন শক্তি কমে কেন কমে সব আমরা আগে দেখে এসেছি। এখানে উদাহরণ দিয়ে আমরা দেখছি, এখানে গ্রাফের সাহায্যে আমরা বুঝছি যে আয়নীয় ভবন শক্তি কমছে, কিন্তু এখানে যত নিচের দিকে নামছি তত প্রথমে যতটা কম ছিল, মানে হালকা মৌলগুলোর ক্ষেত্রে লিথিয়াম সোডিয়ামের ক্ষেত্রে এই জায়গাটায় যতটা কম ছিল, এই ভারী মৌলের ক্ষেত্রে কিন্তু ততটা কমছে না। এখানে স্লোপটা হচ্ছে এখানে ততটা স্টিপ নয়, অনেকটা ফ্ল্যাট টাইপের হয়ে গেছে। কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে ভারী মৌল এই হালকা মৌলগুলোর ক্ষেত্রে ঠিকঠাক নিয়ম মেনে চলছিল, কিন্তু ভারী মৌলগুলোর ক্ষেত্রে জেড স্টার যেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, সেটা গুরুত্বপূর্ণ হয়েছে, সেটা বেড়ে যায়, তার জন্য এখানে আয়নীয় ভবন শক্তি ওই হালকা মৌলগুলোর মতো অতটা শার্প ফল করে না। ওকে, বোঝা গেছে? এবার আমরা এখানে দেখে নেব যে আয়নীয় ভবন শক্তি যত এখানে এস ব্লক মৌল, এস ব্লকের মৌল যেগুলো হচ্ছে এস ব্লক মৌল, মানে হচ্ছে এইগুলো হচ্ছে এস ব্লক, এটা এস ব্লক হয়। এটা হচ্ছে এই মৌলগুলোকে পি ব্লক মৌল বলে, কারণ এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে এস, এদের এস ব্লক মৌল বলে, এদের পি ব্লক মৌল বলে। তার কারণ হচ্ছে কারণ এখানে এস উপকক্ষ যেটা আছে সেটা এখানে ভর্তি হয়, এখানে পি উপকক্ষ ভর্তি হয়। এই যে মৌলগুলো আছে মাঝে, এই যে এরকম করে যদি আমি দেখিয়ে দিই, এইগুলোকে বলা হচ্ছে ডি ব্লক মৌল। এদের ক্ষেত্রে হচ্ছে ডি উপকক্ষটা ভর্তি হয়। আর নিচের এগুলো আছে যে এদেরকে বলা হচ্ছে এফ ব্লক মৌল, কারণ এদের ক্ষেত্রে এফ উপকক্ষটা হচ্ছে ভর্তি হয়। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয় প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি এখানে। তো এখানে প্রথমে এস ব্লক মৌলের ক্ষেত্রে আয়নীয় ভবন শক্তি হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, কমছে দেখা যাচ্ছে। এখানে 520 ছিল, এখানে 375 হয়ে গেছে। এখানে লিথিয়াম থেকে সিজিয়াম, এই যে লিথিয়াম, যেখানে লিথিয়াম আর এখানে হচ্ছে সিজিয়াম, লিথিয়াম সিজিয়াম, তো আস্তে আস্তে কমছে, যত উপর থেকে নিচে নামছে আয়নীয় ভবন শক্তি কমছে। এস ব্লক মৌল সাধারণ নিয়ম মেনে চলছে। পি ব্লক মৌল এখানে কার্বন থেকে শুরু হয়েছে আর পিবি পর্যন্ত, তো এখানে হচ্ছে কমছে, দেখা যাচ্ছে এখানে এই যে পি ব্লক মৌল, যে এখানে কার্বন থেকে শুরু করে হচ্ছে পিবি, এখানে আয়নীয় ভবন শক্তি হচ্ছে কমছে। এখানে 1086 ছিল, এখানে হচ্ছে 715 হয়ে গেছে, আয়নীয় ভবন শক্তি কমছে। ডি ব্লক মৌলের ক্ষেত্রে এখানে দিয়েছে টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হ্যাফনিয়াম। তো এখানে এই যে এই মৌলগুলোর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়নীয় ভবন শক্তি হচ্ছে বাড়ছে আস্তে আস্তে। এদের ক্ষেত্রে আয়নীয় ভবন শক্তি হচ্ছে বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, এরকম ব্যাপার। তো এবার আমরা সাধারণত এখানে এস আর পি ব্লক নিয়ে পড়বো, আর ডি ব্লক আমরা এখানে অতটা গুরুত্ব দেব না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা পরের পার্টে চলে যাচ্ছি। এখানে আয়নীয় ভবন শক্তি কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা এখানে লেখচিত্রের সাহায্যে দেখানো হচ্ছে, এবং এখানে প্রত্যেকটা পার্ট হচ্ছে আমরা এখানে দেখব যে কিভাবে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা লেখচিত্রের পার্ট দেখব।
ঠিক আছে, এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থান, নিষ্ক্রিয় গ্যাসগুলো প্রথমে হচ্ছে চূড়াগুলো দখল করে। আমরা যদি দেখি এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় কোথায় আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে এখানে হচ্ছে হিলিয়াম, নিয়ন, সব চূড়াগুলো দখল করে আছে। এখানে পিক যেগুলো শীর্ষগুলো এখানে দখল করে আছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো চূড়াগুলো দখল করে, এদের আয়নীভবন শক্তি হচ্ছে সব থেকে বেশি। একই পর্যায়ভুক্ত যে মৌলগুলো, একই পর্যায়ের মৌলগুলো যেগুলো আছে, একই পর্যায়ের মধ্যে যেসব মৌলগুলো আছে তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলো যেগুলো আছে তাদের যে আয়নীভবন শক্তি সব থেকে বেশি হয়। ঠিক আছে, যদি আমি দ্বিতীয় পর্যায়ের কথা বলি, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কি কি আছে, লিথিয়াম থেকে শুরু করে একদম নিয়ন পর্যন্ত আছে। নিয়নের হচ্ছে আয়নীভবন শক্তি সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো সবসময় চূড়াগুলো দখল করে থাকে, কারণ এদের আয়নীভবন শক্তি বেশি হয়। কেন এদের আয়নীভবন শক্তি বেশি হয়, তার কারণ হচ্ছে এদের অষ্টক পূর্তি থাকে, এদের সর্ববিষ্ট কক্ষের অষ্টক পূর্তি হয়ে থাকে, তার জন্য কক্ষটা অষ্টক পূর্তি থাকে কক্ষের। NH2 NP6 ইলেকট্রন বিন্যাসে, যে কারণ এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP6 হয়, তার জন্য এদের হচ্ছে এরা বেশি স্থায়ী হয়, এরা বেশি স্থায়ী হয়ে যায়। ঠিক আছে, এখানে আমরা দেখে নেব এরা কোথায় আছে। নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে যে এদের ক্ষেত্রে হচ্ছে NH2 NP6 হয়ে থাকে ইলেকট্রন বিন্যাস, NH2 NP6, এখানে 2s2 2p6, 3s3p6। ঠিক আছে, তার জন্য এদের ক্ষেত্রে হচ্ছে অষ্টকপূর্ণ, যেহেতু অষ্টক পূর্তি যেহেতু হয়ে থাকে, তার জন্য এদের যে এটা কি বলে, এদের যে স্থায়িত্ব সেটা অনেক বেড়ে যায়। স্থায়িত্ব বেড়ে গেলে কি হবে, আয়নীভবন শক্তি বেড়ে যাবে, সর্ববিষ্ট কক্ষের ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি লাগবে তখন। এরপরে আমরা দেখবো ক্ষার ধাতুগুলো। ক্ষার ধাতুগুলো কোথায় থাকে, ক্ষার ধাতুগুলো সব থেকে নিচে থাকে। ঠিক আছে, ক্ষার ধাতুগুলো এই যে এখানে সব থেকে নিচে থাকে, লিথিয়াম, সোডিয়াম। ক্ষার ধাতুগুলো হচ্ছে এই গ্রাফের লেখচিত্রে সব থেকে নিচে থাকে, মানে আয়নীভবন শক্তি এদের সব থেকে কম হয়। এই যে আয়নীভবন শক্তি হচ্ছে এদিকে বাড়ছে লেখচিত্রে, এদিকে অ্যাটমিক নাম্বার গুলো বাড়ছে। তো আয়নীভবন শক্তি এখানে ক্ষার ধাতুগুলোর সব থেকে কম হয়, ক্ষার ধাতুগুলো গ্রাফের সব থেকে নিচে থাকে। তো ক্ষার ধাতু কোনগুলো, ক্ষার ধাতু হচ্ছে যে 1 যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ক্ষার ধাতু। তো এই যে এগুলো, তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আয়নীভবন শক্তি সব থেকে কম হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো, এখানে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এদের ক্ষেত্রে আয়নীভবন শক্তি সব থেকে বেশি হয়, আর এদের ক্ষেত্রে সব থেকে কম হয়। মানে সেখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো থেকে পরবর্তী ক্ষার ধাতুতে একদম শার্প ফল হয়, শার্প ডিক্রিজ হয়ে যায় আয়নীভবন শক্তির। আবার পরবর্তী, আবার তারপরে কি হচ্ছে, এখানে ক্ষার ধাতু থেকে বাড়তে 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 পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসে গিয়ে আবার সর্বোচ্চ হয়ে যায়, যেমন সোডিয়াম থেকে বাড়তে বাড়তে আর্গনে গিয়ে আবার সর্বোচ্চ হয়ে যায়। ঠিক আছে, এখানে আমরা দেখে নিয়েছি। এরপরে আমরা দেখব সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল মানে হচ্ছে ডি ব্লক মৌল যেগুলো, তাদের অবস্থান। সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে আয়নীভবন শক্তির পরিবর্তন খুব একটা সুস্পষ্ট নয়, মানে হচ্ছে এখানে খুব একটা পরিষ্কার নয় বাড়ছে কি কমছে, তবে বলছে কিছুটা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। যদি কিছুটা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়, যদি আমরা বাঁদিক থেকে ডান দিকে যে কোনো পর্যায় বরাবর, তাহলে কিছুটা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। তবে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এদের ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধি লক্ষ্য করা যায়। এই যে এখানে যদি পটাশিয়াম থেকে শুরু করি, পটাশিয়ামের পর থেকে হচ্ছে কিপ্ট্রন। তো এই জায়গাটার মধ্যে হচ্ছে, এই জায়গাটার মধ্যে ডি ব্লক মৌলগুলো আছে বা সন্ধিগত মৌলগুলো আছে, তো এদের ক্ষেত্রে বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং জিঙ্কের ক্ষেত্রে একটা স্পেশাল হাইক, জিঙ্ক, ক্যাডমিয়াম, এই যে এই জায়গার মধ্যে সন্ধিগত মৌলগুলো আছে, এই জায়গার মধ্যে সন্ধিগত মৌলগুলো আছে। তো এখানে এই যে মার্কারি, তো এদের ক্ষেত্রে হচ্ছে একটা কি মানে সার্ফ হাইক দেখা যায় জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। কেন কেন কারণ এদের ক্ষেত্রে যদি আমি দেখে নিই যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি কোথায় আছে, যে শেষে আছে একদম, এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই যে এখানে NH2 N-1D10, মানে এদের হচ্ছে কি হচ্ছে উপকক্ষ পূর্ণ হয়ে যায়, উপকক্ষ পূর্ণ হয়ে যায়, যেহেতু S উপকক্ষ এবং D উপকক্ষ দুটোই হচ্ছে পূর্ণ, তার জন্য এক্ষেত্রে হচ্ছে এরা বেশি স্থায়ী হয়ে যায়। ঠিক আছে, তার জন্য কারণ এদের ইলেকট্রন বিন্যাস যেটা NH2N-1D10। ঠিক আছে, তার জন্য এদের হচ্ছে কি হচ্ছে ইলেকট্রন বিন্যাস এরা যেহেতু পূর্ণ উপকক্ষ থাকে, তার জন্য এদের স্থায়িত্ব বেড়ে যায়, এর জন্য এদের স্থায়িত্ব বেড়ে যায়। এরপরে যেটা পড়বো আমরা ল্যান্থানাইটসগুলোর অবস্থান। ল্যান্থানাইটসগুলো কোথায় থাকছে, ল্যান্থানাইটসের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়, তবে বলছে জিডির ক্ষেত্রে, জিডি হচ্ছে গ্যাডোলিনিয়াম, জিডির ক্ষেত্রে আয়নীভবন শক্তি হঠাৎ বৃদ্ধির লক্ষণীয়। ঠিক আছে, এখানে জিডি কোথায় গেল, যে জিডির ক্ষেত্রে হচ্ছে আয়নীভবন শক্তি হঠাৎ করে বেড়ে যায়। ঠিক আছে, এখানে দেখাচ্ছে না, জিডির ক্ষেত্রে হচ্ছে আয়নীভবন শক্তি বেড়ে যায়। তো কেন, এর ব্যাখ্যা আমি করে দিচ্ছি। কারণ হচ্ছে জিডির হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা 6s2 5d1 4f7। এখানে যে 4f7 এটা হচ্ছে অর্ধপূর্ণ উপকক্ষ, অর্ধপূর্ণ উপকক্ষ হওয়ার জন্য এই যে অর্ধপূর্ণ উপকক্ষের স্থায়িত্ব বেড়ে যায়। তাই এর ক্ষেত্রে যেখানে যদি পর্যায় সারণীতে দেখে নিই আমি, এই যে জিডি এখানে এই যে অর্ধপূর্ণ উপকক্ষ থাকে এটা মাঝখানে আছে, তাই এখানে এর হচ্ছে স্থায়িত্ব যেহেতু বেড়ে যায়,
তাই এর আয়নীভবন শক্তি বেশি হয়। ঠিক আছে, বোঝা গেছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।